হবে বৃত্তকোণ হবে, এই দেখো কানেকশনটা, এইদিকে খেয়াল করো, এই যে এ ভি ডি, ওকে, এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক এই চাপের উপরে, এই এডি চাপের উপরে, এডি চাপের উপরে হবে এবিডি। আচ্ছা, তা আমি কিভাবে বুঝবো ভাইয়া এবিডি হবে? আর কানেকশন আমি তৈরি করতে পারতাম, এসিডি আমি এসিডি করতে পারতাম, হ্যাঁ, এসিডি আমি এ কমা সি যোগ করে এসিডি বলতে পারতাম। আপনি কেন এবিডি নিলেন? আচ্ছা, এইটার রিজন হচ্ছে এবিডি এই জন্য নিলাম, একটা জিনিস মাথায় রাখতে হবে, কিছু কিছু হিন্টস আছে, কিছু কিছু ট্রিক্স আছে, যে ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে যে কোনো আননোন উপপাদ্য মানে এক্সট্রা প্রমাণ করা যায়, প্রুফ করা যায় সহজে। সো সেটা হচ্ছে যে কি, তোমাকে দেখো সাধারণ নির্বাচন একটা হিন্টস দিছিল, সেই হিন্টসটা ছিল এরকম যে এ বি ও সিডি যে পরস্পর লম্বভাবে ছেদ করে, ছেদবিন্দু। তো আমি চেষ্টা করব এখন এই ছেদবিন্দু যেহেতু লম্বভাবে ছেদ করে, এই ছেদবিন্দুটাকে ইউজ করা, এই ছেদবিন্দুটার দিকে যাওয়া, এই ছেদবিন্দুটাকে ইউজ করব এবং এই ছেদবিন্দুটাকে নিয়ে একটা আমি উপপাদ্য আমি একটা এই ছেদবিন্দুটাকে নিয়ে আমি হচ্ছে একটা ত্রিভুজ বানাবো এবং ত্রিভুজ থেকে আমি একটা জিনিস সলভ করব। তাহলে আমি বুঝতে হবে যে এই ছেদবিন্দুটার দিকে যাইতে হবে, ছেদবিন্দুটাকে ব্যবহার করতে হবে। সো এই জন্য আমি কোন দিকে গেলাম? আমি এই জন্য ই এর দিকে গেলাম। ই এর দিকে মানে কি? এ ভি ডি। সো এ ভি ডি, এভিডি আমি কি পাইলাম? বৃত্তস্থ কোণ পাইলাম। এবার ঠিক একইভাবে বিওসি, বিওসির ভিসি চাপ, তাহলে ভিসি চাপ তুমি সহজে বুঝতেছো, ওই যে বললাম মাঝখানের বিন্দুটাকে বাদ দিয়ে তুমি বাকি দুইটা বিন্দুকে নিয়ে চাপ তৈরি করবা, তাহলে বিসি চাপ, তাহলে ভিসি চাপ কি হবে? ভিওসি, কেন্দ্রস্থ কোণ ভিওসি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ভিডিসি। এই দেখো ভিডিসি আমি কোন দিকে গেলাম, ভিডিসিও আমি কোন দিকে গেলাম, সেটা ই এর সাথেই কানেকশন রেখে আমি তৈরি করলাম, ঠিক আছে? এখন দেখো যে আমি যে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বিসি চাপ যখন বলছি, এই দেখো বিসি কিন্তু রয়ে যাবে, বিসি কিন্তু অবশ্যই রয়ে যাবে, ঠিক আছে? মানে চাপের যে ইয়াটা বলবা, সেই চাপটা দুই পাশে থাকবে আর মাঝখানে কোণটা আসবে। এখন দেখো তাহলে সমীকরণ 1 আর সমীকরণ 2 যোগ করে দিব, তাহলে সমীকরণ 1 আর সমীকরণ 2 যোগ করে দিলাম, যোগ করে তাহলে আমরা পেলাম এই যে 2 ইন্টু এভিডি প্লাস বিডিসি। আচ্ছা, 2 কমন নিয়ে নিলাম। এবার দেখো আমি যে বলছিলাম যে আমি কেন এভিডি ওইটাই কেন নিলাম, আমি তো এ কমা সি যোগ করে এসিডি নিতে পারতাম, নিলাম না কেন? এই দেখো তুমি এখন রিজন বুঝতে পারবা যে এভিডি, এভিডি কে আমরা সহজে বলতে পারতেছি, বাহু ইয়াটার বিন্দুটাকে কমায় নিয়ে এসে আমি বলতে পারতেছি ইভিডি, বলতে পারতেছি, তাই না? এভিডি কে আমি ইভিডি বলতে পারতেছি, এভিডি কে ইভিডি বলতে পারতেছি। হ্যাঁ, বাহুটাকে কমায় নিলাম একটু, ইভিডি, কোণ তো ঠিক রইলো, কোণ চেঞ্জ হয় নাই, কোণের মানও চেঞ্জ হয় না, কিছু চেঞ্জ হয় নাই, জাস্ট খালি এই বিন্দুকে এই বিন্দুতে টেনে নিয়ে আসছে, এই। তাহলে এবিডি কে আমি লিখছি ইভিডি আর ভিডিসি কে আমি কি লিখছি? ভিডিই বা ইডিভি। ক্লিয়ার? দেন তাহলে কেন লিখলাম? এটা লেখার রিজন কি আমি বলছিলাম যে আমার সাধারণ নির্বাচনে যে হিন্টসটা দেওয়া থাকে সেই হিন্টসটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, সেই হিন্টসটা আমাকে মানতে হবে, সেটাকে আমার এই উপপাদ্য প্রুফের সময় আমাকে ওটা অ্যাপ্লাই করতে হবে, নিয়ে আসতে হবে সামহাউ। সো সেই জন্যই দেখো এবার আমি কেন ইভিডি ইডিভি বানাইলাম। এবার তুমি দেখো আমি একটা ত্রিভুজের মধ্যে চলে আসলাম, দেখো এইখানে একটা ত্রিভুজের মধ্যে আমি চলে আসলাম, এই যে যেটাকে আমি গাঢ় করে দিলাম, ত্রিভুজের মধ্যে চলে আসলাম। এবার এই ত্রিভুজের আমি বুঝতে পারতেছি যেহেতু এটা 90 ডিগ্রি, যেহেতু এ বি ও সি ডি যে পরস্পর ই বিন্দুতে লম্বভাবে ছেদ করে, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে আমি বলতে পারবো এই পাশের এটাও 90 ডিগ্রি, বলতে পারবো না? এই কোণটাও 90 ডিগ্রি, মানে এই কোণটা বলতে কোনটা? বিইডি 90 ডিগ্রি আমি বলতে পারবো, তাই না? বিইডি 90 ডিগ্রি।
আচ্ছা, তাহলে এই যে দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে ভিইডি ইভিডি ইডিভি ইজ ইকুয়ালস টু 180। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি যদি এখন এটাকে পক্ষান্তর করে দিই, পক্ষান্তর করে দিলে তাহলে কি আসবে? বিয়োগ হয়ে 90 আসবে। দেন দেখো এবার তুমি যদি এখানে এবার এর মান বসায় দাও, 90 90 ডিগ্রি বসায় দাও, তাহলে দেখো 180 ডিগ্রি। সুতরাং এওডি প্লাস কোণ বিওসি সমান সমান 2 সমকোণ, প্রমাণিত। বুঝছো? হুম, রতনে রতন চিনে। আচ্ছা, ওকে, আমরা এবার যাব, ওখানে আচ্ছা, লেখা শেষ হলে বইলো লিখছো? আচ্ছা, এবার আমরা যাব 8.4। 8.4 এর আমরা 8.4 এর না সরি 8.4 না, 8.3 এরই আরেকটা উপপাদ্য আছে, খুবই ইম্পর্টেন্ট, যেটা এবার পরীক্ষা আসার তোমাদের এসএসসি তে আসার সম্ভাবনা অনেক বেশি। 8.3 এর 3 নাম্বার, 8.3 এর 3 নাম্বার। আর আমরা এখন যাব 8.3 এর অনুশীলনী 8.3 এর আমরা যাব হচ্ছে 7 নাম্বারে। হ্যাঁ, 8.3 এর 7। আচ্ছা, তাহলে তুমি লিখে ফেলো, দেখে দেখে লিখে ফেলো তাহলে আগে একবার। আচ্ছা, 8.3 এর 7 নাম্বারটা দেখো, তোমাদের এসএসসি তে এবার মোস্ট ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা প্রায় 200%। তো এইটারও যে চিত্রটা তুমি দেখতেছো, যে চিত্রটা অলরেডি তুমি হচ্ছে যে একটু 19-20 করে আঁকা, কারণ খালি হাতে আঁকছি তো। আমি আবার আঁকতেছি, দেখো সাধারণ নির্বাচনটা কি বলছে সেটা আগে তোমাকে বলি, যে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক, বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, এতটুকুটার উপরে ডিপেন্ড করে আগে ছবিটা আঁকি, আবার ছবিটা আঁকতেছি ফ্রেশ করে। দেন বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে বুঝতেই পারতেছো যে আমাকে একটা চতুর্ভুজ আঁকতে হবে, এবং চতুর্ভুজের 4টা বাহুই বৃত্তের উপর অবস্থান করবে, এবং বলতেছে যে যে কোনো একটা কোণের সমদ্বিখণ্ডক, সেটা তুমি তোমার মন মতো যে কোনো একটা কোণ নিতে পারো, এবং সেই কোণের সমদ্বিখণ্ডক, দ্যাট মিন্স আমি এদিকেই নিলাম এবং এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে আমি যদি বিন্দুগুলা পার্মানেন্ট করি, এ ডি বি সি। আচ্ছা, তাহলে দেখো আমি যদি এখন এ কোণের সমদ্বিখণ্ডক আঁকি,
তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক, দ্যাট মিন্স তুমি বুঝতে পারতেছো যে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব। এই তো। তারপর হ্যাঁ, সেটা না না না, সি কে ছেদ করবে না, যদিও চিত্রটা একটু বাঁকা উচিত ছিল, এই জন্য হচ্ছে যে সি বিন্দু দিয়ে গেছে। হ্যাঁ, চিত্রটা অনেকটা এই যে এটার মতো হবে, এটা এই যে যেটা যেমন সি এর থেকে দূরে গেছে না, এটার মতো হবে। দেন হচ্ছে যে তোমার বলতেছে যে আরেকটা ও তার বিপরীত কোণের, দ্যাট মিন্স এই কোণের ঠিক বিপরীত সি বিন্দু, এই কোণের ঠিক বিপরীত সি, বিপরীত কোণের বহির্দ্বিখণ্ডক মানে এই যে এটা, এর বহির্দ্বিখণ্ডক মানে একে আবার হচ্ছে যে দ্বিখণ্ডিত করতে বলছে, এটাকে আবার দ্বিখণ্ডিত করতে বলছে এবং সমান দুই ভাগে ভাগ করতে বলছে। এটাকে যদি আমি আবার সমান দুই ভাগে ভাগ করি, তাহলে আচ্ছা এই চিত্রটাই এক্সাক্ট হয় না, আসলে এই চিত্রটার দিকে দেখার দরকার নেই, ওটাই ভালো হয়েছে। হ্যাঁ, তো সি কোণের আমি যদি তাহলে সমদ্বিখণ্ডক আঁকি, এই তো সি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। সি কোণের সমদ্বিখণ্ডক আঁকলে আমি দেখতেছি যে এ কোণের সমদ্বিখণ্ডক যে সরলরেখা আর সি কোণের সমদ্বিখণ্ডক যেই রেখাটা, দুই রেখার ছেদবিন্দু বৃত্তের উপর অবস্থান করতেছে। দুই রেখার ছেদবিন্দু কোথায় অবস্থান করতেছে? বৃত্তের ওপর অবস্থান করতেছে। তুমি যখন এই জন্য চতুর্ভুজটা একটু আঁকবা, একটু তোমাকে বাঁকা করে রাখতে হবে। তাহলে বাঁকা করে আঁকলে কি হবে, ওই রেখাদ্বয়ের ছেদবিন্দুটা বৃত্তের উপরে অবস্থান করতে হবে। মানে তোমাকে এটা তো ভালো করেই জানো যে উপপাদ্যের বেলায় তোমার চিত্র এত এক্সাক্ট না হলে কোনো সমস্যা হয় না, কিন্তু তবুও তুমি যখন, যেহেতু তোমাকে এটাই প্রমাণ করতে বলতেছে যে প্রমাণ করতে হবে পি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, পি বিন্দুটি বৃত্তের উপর অবস্থান করতেছে, এটা তোমাকে প্রমাণ করতে বলতেছে। দ্যাট মিন্স পি বিন্দুটাকে তোমাকে কি করতে হবে, বৃত্তের উপর অবস্থান করাইতে হবে, বৃত্তের উপর রাখতে হবে। তাহলে এবার খেয়াল করো যে এবার তাহলে আমরা সাধারণ নির্বাচন যা বললো সেই অনুযায়ী চিত্র আঁকলাম, সাধারণ নির্বাচন যা বললো সেই অনুযায়ী আমরা চিত্রটা আঁকলাম, অঙ্কন করলাম। এর বাহিরে আমাকে আর কিছু করতে হবে না, কারণ এর মধ্য থেকেই সব চলে আসবে। তাহলে আমরা জানি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। সো আমি বুঝতেছি যে ABCD চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজ আমরা জানি যে বৃত্তের যে চারটা বিন্দু বৃত্তের উপর অবস্থান করতে হবে। চতুর্ভুজের যে চারটা বিন্দু বৃত্তের উপরে অবস্থান করতে হবে, তাকেই বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তো ABCD বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে আমরা কোন দুইটা বিপরীত কোণ নিব? অবভিয়াসলি আমার প্রশ্নের মধ্যে বা সাধারণ নির্বাচনে আমাকে যে দুইটা কোণের কথাই বলা আছে, ইন্ডিকেট করা আছে, বা আমি চিত্রতে যে দুইটা কোণকে নিয়ে কাজ করছি সেই দুইটা কোণের রিলেটেডই আমি বিপরীত কোণ দুইটা নিব। তাহলে আমি নিলাম BAD, এই যে BAD প্লাস কোণ BCD 180 বললাম, সাইড নোট দিয়ে দিবা, সাইড নোট অবশ্যই মেনটেন করতে হবে, সাইড নোট দিবা যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় সমষ্টি দুই সমকোণ। হ্যাঁ, তো এবার দেখো খেয়াল করো, আমি কি বলছিলাম যে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রমাণ করতে বলবে যেটা সেইটার দিকে অনেকক্ষণ তাকায় থাকতে হবে এবং সেটাকে নিয়ে ভাবতে হবে, অনেকক্ষণ যাবত ভাবতে হবে যে আমি যে প্রমাণ করব সেইটা আশেপাশে কি কি উপাদান, কি কি হিন্টস নিয়ে আমি কাজ করব। তাহলে আমি আশেপাশে কি কি উপাদান বা কি কি হিন্টসটা আমি অ্যাপ্লাই করব। দেখো এবার আমি কোথায় গেলাম, এবার আমি গেলাম হচ্ছে VCD প্লাস DCQ 180। তার মানে দেখো কোথায়, এই যে যেখানে আমার চিন্তা ভাবনা হচ্ছে, আমার যেহেতু প্রমাণ করতে বলতেছে যে পি বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত, সেহেতু আমি কোথায় গেলাম, আমি পি বিন্দুর সাথে কানেকশন তৈরি করলাম। তাহলে পি বিন্দুর সাথে কানেকশনটা কিভাবে তৈরি করলাম, দেখো ভিসিডি প্লাস ডিসিকিউ, আমি এই পাশটাতে গেলাম এবং দুইটার সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি
এই কোণদ্বয়কে কি কোণ বলা হয়? রৈখিক যুগল কোণ। এই কোণদ্বয়কে কি কোণ বলা হয়? রৈখিক যুগল কোণ। আচ্ছা, তাহলে দুইটাই কি 180, দুইটাই কি 2 সমকোণ? তাহলে আমি কি করতে পারি? দুইটার মান সমান করে দিতে পারি। যেহেতু দুইটার মান সমান করে দিতে পারি, আমি দেখতে পাচ্ছি যে দুই পাশে সেম দুইটা কোণ আছে, ভিসিডি ভিসিডি কাটা। তাহলে আমি VAD = DCQ। এবার আমি কি করলাম? হাফ গুণ দিয়ে দিলাম। কেন হাফ গুণ দিচ্ছি আমি একটু পরে বলতেছি। হাফটা একটা লাইন গ্যাপ দিছি, আসলে গ্যাপটা হচ্ছে তুমি এই লাইনটার পরে আবার হাফ দিয়ে গুণ করবে। দেন দেখো, এবার তুমি যখন চিত্র আঁকছো, তখন তোমাকে সাধারণ নির্বাচনে বলা ছিল যে এ কোণের সমদ্বিখণ্ডক আঁকতে বলতেছিল। তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক মানে কি? একটা কোণের সমদ্বিখণ্ডক মানে কি? একটা কোণের সমদ্বিখণ্ডক মানে হচ্ছে ওই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করা। তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক, দ্যাট মিন্স VA, আমি কি বলতে পারি যে VAP আর DAP সমান, বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে এখন বলতে পারি, হ্যাঁ, VAP আর DAP সমান, এই যে অপোজিট, এখানে কোণদ্বয় সমান। তাহলে এখানে আমি বলতে পারি যে DAP, যেহেতু আমার P এর সাথে কানেকশন তৈরি করতে হবে, আমি তাহলে এই পাশটাকে নিলাম। যেহেতু আমি বলতে পারি তাহলে DAP হাফ কোণ VAD, বলতে পারি আমি VAD কোণের হাফ। আবার আমি বলতে পারি যে DCP = হাফ অফ DCQ কোণের হাফ। আচ্ছা, দেখো এই হাফটা আসছে না। যেহেতু আমি বলতে পারতেছি যে DAP, এই হাফটা আসছে, এই হাফ দিয়ে এই জন্য আমাকে গুণ করতে হয়েছে। হাফ দিয়ে আমি গুণ করলাম, এবং গুণ করলে দেখো, যেহেতু হাফ অফ BAD সমান সমান হাফ অফ DCQ, তাহলে আমি বলতে পারি যে কোণ DAP সমান সমান কোণ DCP। DAP আর DCP কে সমান করে দিতে পারি। কেন? কারণ এই দুইটা যেহেতু সমান, তাহলে এই দুইটা কোণ এখন সমান, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই যে আরেকটা হিন্টস পাইলাম আগানোর জন্য, যেগুলা বক্স করে দেওয়া, আসলে বক্স করার কারণ হচ্ছে যে মিন করতেছে, এগুলো আমাকে পরবর্তীতে ইউজ করতে হবে, বা এগুলো আমাকে আগানোর জন্য, উপপাদ্যটাকে প্রমাণ করার জন্য মেইন হিন্টস দেওয়া, বা মেইন হিন্টস গুলো আমি বের করতেছি। তাহলে এবার আমি এটাকে রেখে দিলাম এভাবে। এবার দেখো আমি একেবারে শুরুতে লিখছিলাম যে VAD প্লাস VCD 180, তাই না? এখন আমি দেখো যে VCD, এই VCD সমান সমান আমি কি লিখতে পারি? এই আচ্ছা, এই VCD না, VAD, এটাকে আমি কয়টা কোণে ভাগ করতে পারি? দুইটা কোণে ভাগ করতে পারি না? একটা হচ্ছে VAP, আরেকটা হচ্ছে DAP। হ্যাঁ, এখন দেখো VCD এর সাথে কোন কোণটাকে কানেক্ট করা যায়? DCP কে কানেক্ট করা যায় VCD এর সাথে। তাহলে আমি DAP সমান সমান DCP বলতে পারি? হ্যাঁ, DAP সমান সমান DCP বলতে পারি? অবশ্যই বলতে পারি। তাহলে আমি এই যে DCP বললাম। এবার দেখো কেন নিয়ে আসলাম এটা সমান সমান এটা, কারণ এই দুইটার সমষ্টি এখন দেখো কত আসে। এই দুইটার সমষ্টি
ডিসিপি প্লাস ভিসিডি সমান সমান আমি বলতে পারি ভিসিপি, তাই না? কিভাবে? ভিসিডি ডিসিপি, এটাকে একসাথে বলতে পারি না আমি? তাহলে এই দুইটা মিলিত হয়ে একসাথে বলতে পারি না? ভিসিপি ভিসিপি বলতে পারি। আচ্ছা, তাহলে তাহলে আমি এখন কি বলতে পারি দেখো। আমি এখন আমার হাতে কি চলে আসলো, যে ভিএপি ভিএপি প্লাস ভিসিপি ইজ ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে দেখো তাহলে দেখো খেয়াল করে এটা কিন্তু একটা চতুর্ভুজ চলে আসছে। যদিও আমার খালি হাতের চিত্রটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু একটা চতুর্ভুজ। এটা কিন্তু একটা চতুর্ভুজ, তার মানে এই চতুর্ভুজের দেখো, এই যে কোণটা, এই কোণটা, আর এই যে এই কোণটা, বিপরীত কোণটা, দুইটা কোণের সমষ্টি 180। তার মানে একটা চতুর্ভুজের, একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 হয়। তার মানে আমি বলতে পারতেছি যে এ বি সিপি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যেহেতু এবিসিপি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, সুতরাং পি বিন্দুটি অবশ্যই বৃত্তের উপর অবস্থান করতেছে। বুঝছে? শিওর? দেখো 8.4 এর 1 নাম্বারটা বলতেছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে, এটা হচ্ছে বহিস্থ বিন্দু, বাহিরের বিন্দু, পি থেকে বৃত্ত দুইটি স্পর্শক টানা হলো। দুইটা স্পর্শক টানতেছো, একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে পিবি। প্রমাণ করো যে ওপি ওপি সরলরেখা স্পর্শক যে লম্ব দ্বিখণ্ডক। তো ওপি সরলরেখা, এই যে ওপি যে সরলরেখাটা, ওপি যে সরলরেখা, আচ্ছা আজানটা শেষ। আচ্ছা, সাধারণত আমরা বলেছিলাম যে প্রমাণ করতে হবে ওপি সরলরেখা স্পর্শক যে লম্ব দ্বিখণ্ডক। ওপি সরলরেখা, আমাদের ওপি যে সরলরেখাটা আমরা আঁকতেছি, ওপি সরলরেখা স্পর্শজের মানে কি? স্পর্শজের মানে হচ্ছে যে পি বিন্দু, পি যে বহিস্থ বিন্দুটা, যে স্পর্শকটা আমরা আঁকছি, সেই যে বিন্দুতে বৃত্তকে স্পর্শ করছে, এই বিন্দুতে এটা পি এ সরলরেখা এই বিন্দুতে স্পর্শ করে, পি সরলরেখা বি বিন্দুতে স্পর্শ করে। তো স্পর্শ বিন্দু দুইটা যদি আমি যোগ করি, তাহলে যে যেটা পাবো, আমরা জানি যে কেন্দ্র বাদে বাকি যে কোনো সরলরেখা বৃত্তের অভ্যন্তরে আঁকলে সেটা হচ্ছে জে। তার মানে হচ্ছে এবি যে সরলরেখাটা, সেটাই হচ্ছে স্পর্শ জে। যেহেতু আমি ইন্ডিকেট করে দিছি যে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, তো স্পর্শ বিন্দু দ্বারা যোগ করে কি আঁকলাম? স্পর্শ জে। তাহলে এবার বলতেছে যে ওপি সরলরেখায়, যে ওপি সরলরেখাটা এই স্পর্শ জে এবি, এই জে কে নাকি লম্বভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করবে, লম্ব দ্বিখণ্ডক লম্বভাবে ছেদ করবে। তাহলে এবার দেখো প্রমাণ, আমাদের তার প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণের মেইন টার্গেট হচ্ছে এডি সমান সমান বিডি প্রমাণ করা। এডি সমান সমান বিডি প্রমাণ করা, ওকে? এবং আমরা এটাও প্রমাণ করতে হবে যে এখানে যে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এডিও যে 90 অথবা এডিবি যে 90, সেটাও আমাদেরকে প্রমাণ করতে হবে, অথবা ওডিবি যে 90 অথবা বিডিপি যে 90, সেটাও আমাদেরকে প্রমাণে দেখাইতে হবে। এবং দেখানোর পরে আমি বলতে পারবো যে হ্যাঁ, এডি আর বিডি সমান। দ্যাট মিন্স ওপি সরলরেখা এবি স্পর্শ জে কে লম্ব দ্বিখণ্ডিত করেছে। সুতরাং আমি এখন বলতে পারছি প্রমাণ
প্রমাণে আমি শুরুতে বলতে পারবো যে PA সমান সমান PB, এবং সাধারণ নির্বাচনটা আমি লিখে দিয়েছি পাশে। এটা আমাদের বইয়ের একটা উপপাদ্য ছিল যে বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দূরত্ব সমান, মানে স্পর্শক দ্বয় সমান। বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে যে স্পর্শক আঁকা হয় ওই স্পর্শক দ্বয় সমান। এই জন্য আমি প্রথমেই একটা হিন্টস পেয়ে গেছি, সেটা হচ্ছে PA সমান সমান PB। এরপর আমরা চিন্তা করব যে দুইটা ত্রিভুজ কিভাবে সর্বসম করা যায়। দুইটা ত্রিভুজকে কিভাবে সর্বসম করা যায়, তাহলে দেখো আমরা চিন্তা করলাম AOP ও ত্রিভুজ BOP। এই দুইটা ত্রিভুজের ফার্স্ট অফ অল একটা হিন্টস আমরা যে পেয়ে গেলাম যে PA সমান সমান PB। দেন আমরা বুঝতে পারতেছি যে OA সমান সমান OB। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। দেন OP সমান সমান OP। কেন? সাধারণ বাহু, সাধারণ বাহু দুইটারই একটা কমন বাহু। তাহলে আমি কি বলতে পারতেছি যে AOP ও BOP ত্রিভুজদ্বয় সর্বসম। AOP ও BOP ত্রিভুজদ্বয় সর্বসম। আসলে কথাটা এমন হবে, সর্বসম কথাটা পরে আসবে। সর্বসম ত্রিভুজদ্বয় সর্বসম। আমরা কখনো সর্বসম ত্রিভুজ মানে হলে আমরা কি করি? এরকম একটা চিহ্ন ইউজ করি। চিহ্ন দিব না, আমরা বাংলায় বলবো এটাকে। চিহ্নটা টিচাররা সহজভাবে নেয় না। চিহ্নটা সর্বসম ত্রিভুজের চিহ্নটা এক্সাক্ট তো আমরা দিতে পারি না, তাই আমরা ইউজ করব না। আমরা ত্রিভুজদ্বয় সর্বসম কথাটা বলবো, সেটা বেটার হবে, বাংলায় বলা বেটার হবে। তো আমরা যখন দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু সমান পাই, তো সর্বসম হওয়ার অনেকগুলো শর্ত আছে। সেই শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে তিনটা বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হয়। আর যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তখন ত্রিভুজের প্রতিটা কোণ, প্রতিটা বাহু তো সমান, এটা দেখে আসছে। দ্যাট মিন্স প্রত্যেকটা কোণ এখন সমান হবে। তাহলে আমি এখন বলতে পারতেছি যে AOP সমান BOP। আবার আমি বলতে পারতেছি AOD সমান সমান BOD। কেন? আমি এটাকে ছোট করে নিয়ে আসতে পারতেছি না? AOP কে আমি AOD করতে পারতেছি না? আবার BOP কে আমি BOD করতে পারতেছি। তাহলে এখন আমি কেন আমি এই দুইটা কোণ আমি এইভাবে নিয়ে আসলাম? কেন? ওই যে আমি বললাম আমার প্রমাণ করতে হবে আসলে AD সমান সমান BD। তাই এখন আমি আবার ত্রিভুজ নিব যে AOD ত্রিভুজ BOD। তো AOD ও BOD ত্রিভুজের OA সমান OB, একই বৃত্তের ব্যাসার্ধ। OD সমান সমান OD, সাধারণ বাহু। AOD সমান সমান BOD। আমরা এই কোণটা যে সমান করে নিয়ে আসছিলাম, এই হিন্টসটা আমি এখান থেকেই পাইছি। তাহলে আমরা জানি যে দুইটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমরা বলতে পারি AOD ও BOD ত্রিভুজদ্বয় সর্বসম ত্রিভুজ। সর্বসম। তাহলে দুইটা ত্রিভুজ যখন সমান হয়, বাকি তাদের সবকিছু কি হয়? সমান হয়। দ্যাট মিন্স তাহলে আমি বলতে পারতেছি যে AD সমান সমান BD। বাকি আর একটা বাহু যে রইলো সেই বাহুটা আমি সমান করে দিতে পারতেছি। তাহলে আমি আরো প্রুফ করলাম যে AD সমান সমান BD, দ্যাট মিন্স তাদের যে সংলগ্ন কোণ সেই সংলগ্ন কোণও সমান। তার মানে আমি বলতে পারতেছি ADO সমান সমান BDO। তাহলে আমি আবার বলতে পারতেছি যে এক্স্যাক্টলি আসলে যে 90 তৈরি করে সেটা আমি প্রুফ করতে চাবো যে ADO সমান সমান BDO বের করলাম। এটা একটা হিন্টস আমার।
সর্বসম্মতিভুজের শর্ত থেকেই করলাম। বাকি যে একটা কোণ ছিল ওই কোণটাও সমান। তাহলে আমি বলতে পারতেছি যে রৈখিক যুগল কোণ অনুযায়ী এডিও যোগ কোণ বিডিও সমান সমান 180। এটা কি কোণ? রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ, আমরা জানি রৈখিক যুগল কোণ অলওয়েজ দুই সমকোণের সমান। তাহলে দেখো এবার এই জায়গাটা একটু হিজিবিজি হয়েছে। এই জায়গাটা দেখো এডিও সমান সমান বিডিও, আমি কি পাইছিলাম? আমি এখানে কি পাইছিলাম দেখো খেয়াল করে, যে আমি এখানে বলছিলাম এওডি সমান সমান বিওডি, তাই না? তাহলে এডিও বিডিও, সরি উপরে দেখো এওডি সমান সমান বিওডি, এডিও সমান সমান বিডিও, তাহলে আমি কি বিডিও সমান সমান বসায় দিতে পারি না এডিও? তাহলে দুইটার সমষ্টি কি 2 ইনটু এডিও, দেন 2 দিয়ে ভাগ করে আমি কি পেতেছি এডিও 90। যদি এডিও 90 হয় তাহলে বিডিও কত? 90। তার মানে আমি দেখতে পাচ্ছি যে ওপি সরলরেখা যে ডি বিন্দুতে ছেদ করছে, সে ডি বিন্দুতে সে আসলেই লম্ব উৎপন্ন করছে এবং ডি বিন্দুতে ওই লম্বকেই ছেদ করে সে এবি স্পর্শ যে ডি বিন্দুতে লম্ব দ্বিখণ্ডক তৈরি করেছে। দুইটা বৃত্ত এক কেন্দ্রিক হলে, এক কেন্দ্রিক মানে বুঝতেই পারতেছো যে যে দুইটা বৃত্তেরই একটা কেন্দ্র থাকবে এবং বৃহত্তর বৃত্তটির বড় যে বৃত্তটা, বৃহত্তর বৃত্তটির কোন যে এই যে কোন যে বলতে এই যে যেটা আমি যে কোনো একটা যে আঁকলাম, মানে যে কোনো যে ক্ষুদ্রতর বৃত্তটিকে ছোট যে বৃত্ত সেই ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে, যে স্পর্শ করবে ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করবে, উক্ত যে স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। দ্যাট মিন্স সমদ্বিখণ্ড মানে যে বিন্দুতে স্পর্শ করে সেই স্পর্শ বিন্দুটা এই যেটাকে দুই ভাগে ভাগ করে, সমান ভাগে ভাগ করে। তাহলে আমরা কি করলাম? আমরা প্রমাণ করতে হবে আমাদের এপি সমান সমান বিপি। তাহলে আমরা আমাদের সাধারণ নির্বাচন অনুযায়ী আমরা চিত্রটা আঁকা ফেললাম এবং প্রমাণ করার সাপেক্ষে আমরা জানি, আমরা অঙ্কন করি। আমাকে প্রমাণ করতে হবে যে অনুযায়ী, সে অনুযায়ী আমরা অঙ্কন করি। সুতরাং আমি কি করব? এ কমা ও কমা বি যোগ করি এবং ওপি এর উপর ও কমা পি যোগ করি, স্পর্শ বিন্দু আর কেন্দ্র যোগ করি। আচ্ছা, এরপর আমরা প্রমাণে আমরা বুঝতেই পারতেছি যে আমরা জানিও ক্লাস 8 এ হয়তো পড়ে আসি যে স্পর্শকের উপরে তুমি যদি কেন্দ্র থেকে একটি সরলরেখা আঁকো, যে এর উপরে কেন্দ্র থেকে যদি একটি সরলরেখা আঁকো, তাহলে ওই সরলরেখা লম্ব তৈরি করবে, 90 ডিগ্রি তৈরি করবে। যাকে আমি সহজ ভাষায় বলতে পারি যে, সহজ ভাষায় আমি যে উপপাদ্যটা ক্লাস 8 এ শিখে আসছিলাম সেটাকে আমি বলতে পারি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওই স্পর্শকের উপর লম্ব। উপপাদ্যটা যেটা সাধারণ নির্বাচনটা, সেটাই আমি আসলে থেমে যে চিন্তা করতেছিলাম যে সাজায় বলা যায় কোনটাতে, সাধারণ নির্বাচনটা। তাহলে আমি এখানে সাইড নোটটা সেটাই দিব যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওই স্পর্শকের উপরে লম্ব। সুতরাং আমি বলতে পারি OPA সমান সমান OPB ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এবং সাধারণ নির্বাচনে আমি তাই বলে দিব, সাইড নোটে যথার্থতা আমি তাই বলে দিব। দেন আমি দেখতে পাচ্ছি যে দুইটা ত্রিভুজ তৈরি হইল, AOP ও BOP।
এবং দুই ত্রিভুজের মধ্যে আমি যদি এখন সর্বসম প্রুফ করতে পারি তাহলে আমার উপপাদ্যটা শেষ। তাহলে আমরা জানি OA সমান সমান OB, দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ, দেন OB সমান সমান OP সাধারণ বাহু, দেন আমি যে প্রুফ করলাম OPA সমান সমান OPB, যে হিন্টসটা নিয়ে আসলাম, তাহলে সেই কোণটা সমান। তাহলে আমরা ত্রিভুজের সর্বসম, দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে দুইটা বাহু একটা কোণ সমান হলে ত্রিভুজটা সর্বসম। সুতরাং ত্রিভুজের বাকি যা বাহুগুলো আছে, বাকি বাহু কোণ সবগুলোই হচ্ছে সমান, প্রমাণিত। এরপর আমরা 8.4 এর 3 নাম্বারটা প্রুফ করব। তো 8.4 এর 3 নাম্বারে আমি সাধারণ নির্বাচনটা একবার বলতেছি, সাধারণ নির্বাচন বলে দেন চিত্র রাখতেছি যে এবি কোন বৃত্তের ব্যাস, এই যে আমি একটা বৃত্ত আঁকলাম এবং বৃত্তের ব্যাস হচ্ছে এবি, এবং বিসি ব্যাসার্ধের সমান একটি জে, এবং আমি কি করলাম ব্যাসার্ধের সমান করে আমি একটা জে আঁকলাম, সেটা হচ্ছে বিসি। যদি এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়, এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, দ্যাট মিন্স আমি স্পর্শক আঁকবো এবং এই স্পর্শকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়, এই ডি বিন্দুতে মিলিত হয়, আমাকে যেভাবে সাধারণ নির্বাচন বলা আছে ঠিক সেভাবে আমি চিত্রটা আঁকতেছি। তবে প্রমাণ করো যে এসিডি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রমাণ করতে বলতেছে যে এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এসিডি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা জানি যে ফার্স্ট অফ অল আমাদের মাথায় এটা নিতে হবে যে সমবাহু ত্রিভুজের তিনটা কোণই হচ্ছে সমান এবং 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি। তাহলে আমি যদি এখন প্রুফ করতে পারি, আমি যদি এখন দুইটা কোণ প্রুফ করতে পারি যে দুইটা কোণ 60, তাহলে আমি আরেকটা কোণকেও বলতে পারবো 60। কেন? কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। যদি দুইটা কোণ 60 60 করে 120 হয়ে যায় তাহলে 3 নাম্বার কোণটাও 60 হবে, নরমাল। আচ্ছা, তো আমরা এখন কি করলাম, এসিবি 90, এসিবি 90 কেন আমরা জানি, আমাদের ফার্স্ট অফ অল চিত্র আঁকার সাথে সাথে আমরা বুঝে ফেলছি যে এসিবি 90 কেন, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাই না? দেখো এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এসিবি এই কোণটা পুরাটা কত, 90। ওকে, আচ্ছা, তাহলে আমি একটা হিন্টস পাইলাম। এবার আমি এই ত্রিভুজটার মধ্যে যাচ্ছি, বিসিও, বিসিও ত্রিভুজে আমি দেখতে পাচ্ছি যে বিসি সমান সমান ওবি সমান সমান ওসি, যেখানে ওসি আর ওবি একই বৃত্তের ব্যাসার্ধ আর বিসি ওই ব্যাসার্ধের সমান করে আঁকা। তাহলে আমি তিনটা বাহুকে সমান বলতে পারতেছি। তাহলে একটা ত্রিভুজের যখন তিনটা বাহু সমান হয় তাহলে আমি বলতে পারি যে ওই ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত তৈরি করবে, 60 ডিগ্রি, মানে ওই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। ওকে, যেহেতু আমার প্রুফ করতে হবে এই তিনটা কোণ, এই যে এই তিনটা কোণ আমাকে প্রুফ করতে হবে 60 কিনা, এই দুইটা কোণ যদি আমি 60 প্রুফ করতে পারি তাহলে আমি বলতে পারবো এসিডি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এই জন্য আমি কি করলাম, এসিবি 90, আমি বিসিও জানলাম 30, তাহলে আমি যদি 90 থেকে আমি বিসিও জানলাম 60, তাহলে আমি যদি এসিও পাইতে চাই তাহলে আমি কি বলবো, 90 - 60,
তাহলে ACO সমান সমান 30। দেন আমরা জানি OA সমান সমান OC, উভয় একই যেহেতু দুইটা বাহু সমান তাহলে তাদের সংলগ্ন কোণ দুইটাও সমান হবে। তাহলে তাদের সংলগ্ন কোণ যেহেতু ACO 30, OC কে OCর সংলগ্ন কোণ হচ্ছে OAC, তাহলে ACO যদি 30 হয়, OAC ACO যদি সমান হয় তাহলে OACO কি হবে 30। ওকে, দেন আমি আবার বলতে পারতেছি এখানে দেখো AD স্পর্শক, OA স্পর্শ বিন্দু, আমি ব্যাসার্ধ বলতে পারতেছি না। দেখো আমি যদি এটাকে উল্টায় চিন্তা করি খাতাটাকে, এবার তুমি দেখো, এবার চিত্রটার দিকে তাকাও। এটা হচ্ছে তোমার স্পর্শক, এটা হচ্ছে স্পর্শ বিন্দু। দেন এটার উপরে কেন্দ্র থেকে যদি স্পর্শ বিন্দু যোগ করি, স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ, ওই স্পর্শকের উপরে লম্ব। তাহলে আমি বলতে পারতেছি DAO 90। DAO যেহেতু 90, তাহলে আমি বলতে পারতেছি যে DAC যেহেতু এটা 30, তাহলে 90 - 30 = 60। দ্যাট মিনস আমি একটা পায়ে গেলাম, এইটা সমান সমান 60। দেন আমি আবার বলতে পারতেছি DCO 90, যেহেতু DCO 90, তাহলে আমি 30 বাদ দিলে 90 - 30, ACO যদি বাদ দেই তাহলে আমি পাচ্ছি ACD সমান সমান 60। তাহলে আমি এখন বাকি যে একটা কোণ রইলো এই ত্রিভুজের, ওইটাকেও বলতে পারবো 60। কেন? কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। অলরেডি দুইটা কোণ যেহেতু 60 প্লাস 60 চলে আসবে, 120 চলে আসছে, তাহলে আমি 3 নাম্বার কোণটাকে বলতে পারতেছি 60। সুতরাং ACD একটি সমবাহু ত্রিভুজ প্রমিত। বুঝছে?